আসুন এক উষ্ণ হাততালি দেওয়া যাক। প্রথমে দয়া করে বেরিয়ে আসুন নীল পার্শ্ব খেলোয়াড়, ইরান থেকে ক্রামাত। এখন আসুন আমরা এক রাউন্ড হাততালি দিয়ে স্বাগত জানাই রেড সাইড প্লেয়ার, অভ্যন্তরীণ চীন থেকে ই হাইলং। দুই পক্ষ ইতোমধ্যে অবস্থানে রয়েছে। এরপরে আসুন একসাথে তাদের সাথে পরিচিত হই। ব্লু সাইড প্লেয়ার ক্রামাত, 27 বছর বয়সী, উচ্চতা 173 সেমি, তার রেকর্ড 23 লড়াই, 18টি জয়। লাল দলের এই খেলোয়াড় চীন থেকে এসেছে, অভ্যন্তরীণ অঞ্চল থেকে ই হাইলং, 26 বছর বয়সী, উচ্চতা 180 সেমি, পেশাদার রেকর্ড 24 ম্যাচ, 18 জয়ের 4টি কেউ। দয়া করে এই ম্যাচের জন্য আমাদের রেফারিকে ডাকুন, জনাব বাও গাওসা। হ্যালো বন্ধুরা, ইমেইল লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি 75 কেজি বিভাগে একটি সুপার লড়াই ছিল। মুক্ত লড়াইয়ের নিয়ম। ক্রামাত উঠে এলো। এটি একটি খুব দ্রুত ব্যাকসুইপিং কিক। ক্রামাত ব্লু সাইড। লাল দিকটি হল ই হাইলং। ইয়ে হাইলং বেশ কয়েক বছর ধরে কোনো ম্যাচে খেলেননি। এখন এটি এই আংটির প্রতি তার আবেগের কারণেই, তাই তিনি প্রত্যাবর্তন করেছিলেন। ক্রামাতের আক্রমণ ছিল খুব দ্রুত। ঠিক আছে, আঘাত করতে থাকুন। যদিও আন্দোলন কিছুটা জোরালো, এই পদক্ষেপ ঠিক আছে। এখনই একটি ভারী ঘুষি ইয়ে হাইলংকে আঘাত করেছে। এই দুজন মানুষ ইয়ে হাইলং প্রতিপক্ষের পা ধরার এবং মুক্ত হওয়ার চেষ্টা করার সুযোগ নিয়েছিলেন। একটু বিরতি নিন। হ্যাঁ, এইমাত্র ইয়ে হাইলং কিছুটা নড়বড়ে ছিল। আমি উভয় পক্ষকে ঘুষি বিনিময় করতে দেখেছি। ইয়ে হাইলং তখনও কিছুটা অভ্যস্ত বোধ করেছিলেন। হ্যাঁ, ইয়ে হাইলং, আপনাকে এই মুহূর্তে সাবধান হওয়া দরকার। নিজেকে ভালো আকারে রাখতে ভুলবেন না। ক্রামাত বেশ কয়েকটি বড সুইং করেছিলেন। কোনো পক্ষই কোনো পদক্ষেপ নেয়নি। এই মুহূর্তে ক্রামাত আসলে তার প্রতিপক্ষকে শ্বাস নেওয়ার ঘর দিচ্ছিলেন। এই মুহূর্তে ই হাইলং কোনো হটকারী পদক্ষেপ নেওয়ার সাহস পেল না। ক্ল্যামেটের পদক্ষেপগুলি সত্যিই দুর্দান্ত ছিল, কিন্তু শক্তি ভারী। ইয়ে হাইলং তার পা দিয়ে অনুসরণ করলেন, এক পা মাটিতে রেখে ক্রামাত। সে কিছুক্ষণ একটানা দুলতে লাগল। এই মুহূর্তে ই হাইলং ইতিমধ্যে ধরে রাখার জন্য লড়াই করছিল। এর আগে একটি নকডাউন ছিল, তবে সেই নকডাউনের অর্থ আক্রমণকারী দলটিও মাটিতে পড়ে গিয়েছিল। তিনি একটি লাউ তৈরি করেছিলেন যা মাটিতে পড়েছিল, তাই এই মুহূর্তে রেফারি সেকেন্ড গণনা করেননি। এটি আসলে খেলোয়াড়দের নিজেদের উল্লেখযোগ্য শারীরিক ক্ষতি করে, তাই একজন অভিজ্ঞ রেফারি আপনাকে অবশ্যই কোর্টের প্রতিটি খুঁটিনাটি দেখতে সক্ষম হতে হবে। হ্যাঁ, কারণ এভাবে খেলতে থাকলে অ্যাথলিটের শরীরের ক্ষতি হবে, প্রচণ্ড ক্ষতি হবে। আরেকটি ধারাবাহিক হামলা শুরু থেকে এখন পর্যন্ত এটা থেমে থাকেনি। ক্রামাত, হ্যাঁ। সর্বোপরি ইয়ে হাইলং অনেক বছর ধরে কোনো ম্যাচই খেলেননি। তিনি আর আদালতের সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। পুনরুদ্ধারের প্রশিক্ষণের সময়কাল এত দীর্ঘ নয়। দৌড়ের 10 সেকেন্ড বাকি আছে। রাউন্ড 1।
এখন দ্বিতীয় রাউন্ডের সময়। ইয়ে হাইলংকে সাবধানতার সাথে তার কৌশলগুলি সামঞ্জস্য করা দরকার। একটি ঘুষি প্রতিযোগিতার জন্য এত উপযুক্ত দূরত্বে প্রতিপক্ষ আরও বেশি দক্ষ হয়ে উঠবে। আপনি খেলতে খেলতে নিজেকে আরও বেশি নিষ্ক্রিয় দেখতে পাবেন। ইয়ে হাইলংকে দেখুন, সে উঠে আসার পরে এই বর্ধিত উপরের শরীরের ঝাঁকুনি আন্দোলন। হ্যাঁ, কিন্তু ক্রামাতের কৌশলগত উদ্দেশ্য বেশ পরিষ্কার। সে শুধু জোরে আঘাত করতে চেয়েছিল। দেখো, এই ক্রাম্যাটের ঘুষির একটি খুব বড় পরিসীমা ছিল। পরিবর্তে এটি মুষ্টি এবং লাথি একত্রিত করে। এটা অত্যন্ত মারাত্মক। এর মধ্যে কিছু কর্মের জন্য কিছু বৃহত্তর আন্দোলন। ইহাইলং এটি কার্যকরভাবে করতে চান। একটি ব্যাকআপ সুইং পাঞ্চ সহ একটি খুব সঠিক পাল্টা আক্রমণ। ইয়ে হাইলং অন্য পক্ষকে এত দূরত্ব দিতে চাননি। প্রথম রাউন্ডে ইহাইলং একটি প্রচণ্ড ধাক্কা পেয়েছিল। পুরো শরীরে ট্রমা এখনও বিদ্যমান, তাই এ সময় অনেক কর্মকাণ্ড জড়িয়ে পড়ে, দূরত্বের ভুল মূল্যায়ন সহ। আসুন তিনি আসার পরে ইহাইলংয়ের দ্বিতীয় খেলাটি দেখি। তবুও কিছু খুব উপকারী জিনিস করা হয়েছে। তার বর্তমান অবস্থায় কিছু পরিবর্তন। হ্যাঁ, যখন সে আক্রমণ করছিল এবং চোখ বন্ধ করে দিচ্ছিল, কিছু ক্রমাগত নড়বড়ে হতে থাকবে, প্রতিপক্ষকে বন্যভাবে সুইং করা থেকে রোধ করার জন্য। নিজের মাথায় আঘাত লাগান। তারপরে যখন ক্রামাট আক্রমণাত্মকভাবে এগিয়ে গেল, ইহাইলং বাম বা ডান দিকে একটি সাইড ফ্ল্যাশ সম্পন্ন করল। একই সময়ে ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক খেলুন। তারা দুজন মাটিতে জড়িয়ে পড়েছিল। এটি বলা উচিত যে ইহাইলং সত্যি নিজের উপর এটি দেখতে পেতেন। বছরের পর বছর ধরে প্রশিক্ষণ না নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। প্রতিটি ক্রিয়া সম্পাদনের সময় সম্পাদিত হয়। তারা ইতোমধ্যে নিজেদের সুরক্ষাকে অবহেলা করেছে। এটি একটি লেগ রিলে ধাক্কা। এই কর্মের কোনো বাস্তব তাৎপর্য নেই। এটি কেবল প্রতিপক্ষের আক্রমণাত্মক ছন্দকে ব্যাহত করে। এই মুহূর্তে ইয়ে হাইলংকে সাবধান হওয়া দরকার ছিল। আন্দোলন সম্পাদন করার সময় এই হাতটি অভ্যাসবশত নিচের দিকে টেনে নিচ্ছে। এই ব্যবধানটি খুব বড় করে তুলুন। এই মুহূর্তে প্রতিপক্ষের দ্বারা ঘুষি মারা সহজ, কারণ আসলে ক্রামাটের এই ঘুষি এটি থেকে রক্ষা করা কঠিন নয়। অ্যাকশনটি খুব বড় ছিল, কিন্তু ইয়ে হাইলং নিজেই এই রক্ষণাত্মক ব্যবধানটিও অনেক বড়। দীর্ঘদিন ধরে কোনো প্রতিযোগিতা ছিল না। মুষ্টি বিনিময়ের জন্য আমার মন আরও ধীরে ধীরে প্রতিক্রিয়া জানায়। হ্যাঁ, দেখুন, এটি দ্বিতীয় পদক্ষেপ হিসাবে আচ্ছাদিত মুষ্টির আরেকটি বড় সুইং। আপনি সরাসরি মাথা দিয়ে শুরু করতে পারেন। আরেকটি ভারী ঘুষি। ইয়ে হাইলংয়ের মাথার সুরক্ষা খুব দুর্বল ছিল। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। পুরো দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে ইহাইলংয়ের কৌশলগত পরিবর্তন তবুও অনেক বড়, তাই উন্নতি হয়েছে। তিনি এখন তার প্রথম ম্যাচে ছিলেন। এই অসুবিধাজনক পরিস্থিতি। আসুন ধীরগতির রিপ্লে দেখি। আমি তো এটি সবাইকে ব্যাখ্যা করব আরও বিস্তারিত। তুমি দেখো, এটা একটা ভারী খুশির পরে তিনি যখন কাছে এসেছিলেন, ইয়ে হাইলং অসাধ হয়ে গেল। তার পুরো মাথা কিছুটা হতভম্ব হয়ে গেল। কিন্তু পুরো দ্বিতীয় ম্যাচটাই দেখা গেছে ইহাইলং এটি ক্রামাতকে দেয়নি। প্রথম ম্যাচের মতোই আপনার ভারী খুশিগুলি অবাধে প্রকাশ করুন। হ্যাঁ, রাউন্ড 3, যুদ্ধের চূড়ান্ত রাউন্ড। ইয়ে হাইলং হেড ডিফেন্ডার, এটা একটা বড় প্রশ্ন। এখন মনে হচ্ছে ইয়ে হাইলং খোলাখুলি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তিনি আজ আছেন দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণের অভাবের কারণে। সামগ্রিকভাবে আমার সেরা অ্যাথলেটিক স্টেটে পৌঁছানো সত্যিই কঠিন। দেখুন, এই মুহূর্তে ক্রামাত তার অবস্থান পরিবর্তন করেছে।
পা নেওয়ার পরে সামনের দিকে ধাক্কা দিতে থাকুন। নিয়ম অনুযায়ী এটি অনুমোদিত নয়। এখন আসুন তৃতীয় গেমে ইয়ে হাইলংয়ের ফুটওয়ার্ক দেখে নেওয়া যায়। শরীরের কাঁপুনি সহ এই সচেতনতা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই নিক্ষেপের গতি সঠিক হওয়া উচিত নয়। এই মুহূর্তে আন্দোলনগুলি আর খুব স্ট্যান্ডার্ড নয়। এই মুহূর্তে এমনকি লামামতের শারীরিক রিজার্ভও অপর্যাপ্ত বলে মনে হয়েছিল। ইয়ে হাইলং যাওয়ার সাথে সাথে আরও পরিষ্কার এবং পরিষ্কার হয়ে উঠল। এখন ক্রেমারের বড সুইং। ইয়ে হাইলংয়ের ক্ষয়ক্ষতি ইতিমধ্যে খুব কম ছিল। যখন ই হাইলং এই ছন্দের সাথে খাপ খাইয়ে নিয়েছিল আর দৈরথ ও আক্রমণের এই অনুভূতির পর তিনি যে পরিবর্তনগুলি করেছিলেন তা খুব সমযোপযোগী ছিল। ইয়ে হাইলংয়ের প্রযুক্তিগতভাবে অনেকগুলি লেগ রিলে চাল রয়েছে। এটা নিশ্চয়ই কয়েক বছর আগে অনুশীলনের সময় ছিল সান্ডা ট্রেনিং ফাউন্ডেশন, কিন্তু তারপর বিনামূল্যে লড়াইয়ের কৌশলগুলি বিকশিত হচ্ছে। এই প্রযুক্তি ইতোমধ্যে কিছুটা কম কার্যকর। দৌড়ের 10 সেকেন্ড বাকি ছিল। এটি বলা উচিত যে এই খেলোয়াড় খুব দৃঢ়তার সাথে খেলেছেন। ঠিক আছে, তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। আসুন আমরা একসাথে এটাকে স্বাগত জানাই। হৃদয় বিদারক এই মুহূর্ত। বিচারক নং 1, 28 থেকে 28। বিচারক নং 2, 28 থেকে 28। বিচারক নং 3, 28 থেকে 28। ম্যাচটি ড্র হয়েছে। তাই আমাদের প্রতিযোগিতা অনুযায়ী একটি টাইম খেলা। ঠিক আছে, দুপক্ষের মধ্যে টাই ব্রেকার শুরু হয়েছিল। পায়ের একটি ঝাঁকুনি, একটি সুইপ কিক নিয়ে এসেছিলেন ক্রামাত। এই মুহূর্তে ই হাইলংকে অত্যন্ত সতর্ক থাকতে হয়েছিল। লড়াইটা ছিল ভয়াবহ। আমাদের লাইভ শ্রোতা ইতিমধ্যে বলে উঠেছে এটা খুব উত্তেজনাপূর্ণ ছিল। এরই মধ্যে সবাই দাঁড়িয়ে ম্যাচ দেখছিল। তবে ই হাইলংয়ের মাথার প্রতিরক্ষা শক্তিশালী ছিল। অত্যন্ত সাবধান থাকুন, কারণ এটা বিপজ্জনক। ক্রামাত সবেমাত্র বিশ্রাম নিয়েছে এবং এখনও কিছুটা স্ট্যামিনা রয়েছে, এবং ক্রামাতের ঘুষিগুলি ভারী ছিল। প্রযুক্তিগত রিজার্ভ এবং সামগ্রীর দৃষ্টিকোণ থেকে ইয়ে হাইলং এখনও ক্রামাতকে ছাড়িয়ে গেছেন, কিন্তু ক্রামাতের আক্রমণাত্মক স্টাইল খুবই একমাত্রিক। এটি কোনো প্রতিযোগিতা ছাড়াই বছরের প্রযুক্তিগত অভিজ্ঞতা, যাদের দক্ষতা তাদের প্রতিপক্ষের চেয়ে সমৃদ্ধ এবং উন্নত। একজন খেলোয়াড় তুলনামূলকভাবে আগ্রাসী কৌশলের বিরুদ্ধে তুলনামূলকভাবে একমাত্রিক খেলোয়াড়। এটি ক্রামাত বড সুইং, কিছুটা অস্পষ্ট এবং অস্পষ্ট দৃষ্টিভঙ্গি। ইয়ে হাইলংয়ের শরীরে আপনি এখনও অভ্যাস হিসাবে প্রচুর সান্ডা দেখতে পারেন। এখনই ছোট্ট চাবুক লাথি একটি সাধারণ উদাহরণ। ইয়ে হাইলংকে এখনও সাবধান হওয়া দরকার ছিল। প্রতিপক্ষের ডান হাতের মুষ্টি সহজেই তার প্রতিরক্ষা ভেদ করতে পারে, তাই খুব সাবধান থাকুন।
তিনি ঘুরে দাঁড়ালেন এবং তার মুষ্টি নাড়লেন। লড়াইটি খুব তীব্র এবং উত্তেজনাপূর্ণ ছিল। এই ম্যাচের ক্ষেত্রে প্রকৃতপক্ষে আমি মনে করি দেখার জন্য আরও হাইলাইট রয়েছে। এটা নিজেরাই কৌশল নিয়ে নেয়, এটি কৌশলের বাইরে আবেগ। লিয়ে হাইলংয়ের দিকে তাকালে, যদিও তিনি অনেক বছর ধরে খেলেন, কিন্তু এখন অ্যাকশনের মান ঠিক আছে, আক্রমণ করার ইচ্ছা দুর্বল নয়। হ্যাঁ, বেশ সাহসী। দুই দলই পূর্ণাঙ্গ টাইব্রেকের মধ্যে দিয়ে গেছে। রেফারির ম্যাচের ফলাফল ঘোষণার কথা শুনলেন। প্রিয় শ্রোতাগণ, আসুন পরের দিকে দেখে নেওয়া যাক পেশাদার রেফারিদের দ্বারা প্রদত্ত ম্যাচের ফলাফল। রেফারি নং 10-9 জিতেছে। রেফারি নং 29-10 জিতেছে। রেফারি নং 3-10-9 জিতেছে। শেষ পর্যন্ত বিজয়ী লাল দিক। এটা সত্যিই সহজ ছিল না। আসুন হাইলংকে আবার এক রাউন্ড হাততালি দেওয়া যাক। আমরা কি করব?